আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজ আমরা এইচএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 2 এর আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটির নাম হচ্ছে গুণগত রসায়ন। তো আজ আমরা এই চ্যাপ্টারের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় এবং এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়। আজকে আমরা এই তিনটা টপিক আলোচনা করব। তো এটা সাধারণত বোর তত্ত্ব থেকে আসছে। প্রথমে আছে ব্যাসার্ধ নির্ণয় এনতম কক্ষপথের। তাহলে আমি লিখলাম ব্যাসার্ধ। মনে করো এই একটা পরমাণু, এই পরমাণুর এটা হচ্ছে কেন্দ্র, এটা হলো কেন্দ্র, আর এটা হলো এখানে একটা ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনের উপরে এই কেন্দ্র দ্বারা এক ধরনের আকর্ষণ বল কাজ করে এবং বাইরের দিকে আরেকটা বল কাজ করে। ঠিক আছে, এরকম বাইরের দিকে আরেকটা বল কাজ করে এবং কেন্দ্র বরাবর একটা বল কাজ করে। মোট দুইটা বল কাজ করে। কেন্দ্র বরাবর যে বল কাজ করে সেটা হলো কেন্দ্রমুখী বল, আর বাইরে মানে কেন্দ্র বিমুখী। মনে করো এই সেই পরমাণু এখানে মনে কি ইলেকট্রন। তাহলে এই স্পর্শক বরাবর তুমি যদি ঘোরাতে ঘোরাতে ছেড়ে দাও, ধরো এরকম একটা বস্তু ঘোরাচ্ছ, ঘোরাতে ঘোরাতে হঠাৎ ছেড়ে দিয়েছো প্র্যাকটিক্যালি, তাহলে দেখবা যে কোনো একদিকে এরকম সরে যাচ্ছে, ঘুরতেই থাকছে না, কিন্তু একদিকে চলে যাচ্ছে। তাই না? তুমি মনে করো এই ঘোরাতে ঘোরাতে এখান থেকে ছেড়ে দিচ্ছ, তো এমনি চলে যাচ্ছে, আবার এমনি এরকম ভাবে যাচ্ছে, এরকম এরকম স্পর্শক বরাবর যাবে আর কি। ঠিক আছে, কি বরাবর? স্পর্শক বরাবর চলে যাবে। তা মনে করো তুমি যখন এই ইলেকট্রনটা বেগে তুমি যখন ছেড়ে দিবা, তখন সে কিন্তু এইভাবে এইভাবে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এইভাবে যাওয়ার চেষ্টা করবে স্পর্শক বরাবর, অর্থাৎ কেন্দ্র থেকে তুমি যে কোনো একটা ব্যাসার্ধ নিলা, নেওয়ার পরে এখানে একটা লম্ব আঁকতে হবে, আঁকার পরে যেটা হবে সেটা হলো স্পর্শক। তাহলে এটা মনে করো সেই স্পর্শক, এটা নবম দশম শ্রেণীতে আছে ম্যাথে, জেনারেল ম্যাথে। তাহলে এই যে স্পর্শকটা আঁকলাম এটা কিন্তু একটা বেগ। ঠিক আছে, যখন ছেড়ে দেওয়া হবে সে একটা বেগে যাবে না? তো মনে করো এইটা সেই বেগে যাচ্ছে। আর এই মনে করো আর ব্যাসার্ধ, এটাও যদি এটা আমরা আর ধরে দিলাম। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করো এখানে এই কেন্দ্র আর এই যে ইলেকট্রন, এদের কিন্তু একটা চার্জ আছে। কিন্তু আমরা যদি বাইরের দিকে দেখি তাহলে এর চার্জ আছে, কিন্তু এর কোনো চার্জ নেই। বাইরের দিকে যে বলটা কাজ করছে, বাইরে যে বলটা কাজ করছে সেখানে কোনো চার্জ আছে? চার্জ তো শুধু এদের দুইটার আছে। ইলেকট্রনের চার্জ হলো, এখানে কয়টা ইলেকট্রন বলো তো? এখানে কিন্তু ইলেকট্রন আছে একটা। তার মানে ইলেকট্রনের একটা ইলেকট্রনের চার্জ আমি ধরে নিলাম ই কুলম্ব। ঠিক আছে, একটা ইলেকট্রনের চার্জ কত কুলম্ব? ই কুলম্ব। তাহলে এর যে পরিমাণটা সেটা কত? ই কুলম্ব ধরে নাও তুমি। এবার এই কেন্দ্রেও কিন্তু একটা চার্জ আছে, তাই না? সেই চার্জটা কেমন হবে? মনে করো এখানে তো একটা ইলেকট্রন ছিল বলে এক মানে ই হয়েছে, কিন্তু এখানে তো জেড সংখ্যক পরমাণু আছে, জেড সংখ্যক প্রোটন আছে, তাই না? কেন্দ্রে কি থাকে আমরা জানি, যে মনে করো এটা যদি একটা পরমাণুর কেন্দ্র হয়, এটা যদি একটা পরমাণুর কেন্দ্র হয়, ঠিক আছে, তাহলে এই কেন্দ্রে এই পারমাণবিক সংখ্যার সমান জেড সমান পি সমান ই হয়। অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান প্রোটন থাকে, তার সমান আবার ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে তার মানে এই কেন্দ্রে কি আছে? জেড সংখ্যক প্রোটন আছে, জেড সংখ্যক প্রোটন আছে, পারমাণবিক সংখ্যার সমান প্রোটন আছে। আর আমরা যখন কাউন্ট করছি তখন একটা ইলেকট্রনের ক্ষেত্রে কাউন্ট করছি, আমরা সব ইলেকট্রন নিচ্ছি না। মনে থাকবে এখানে তো আমরা জানি যে জেড সংখ্যক যদি পরমাণু থাকে, জেড সংখ্যক যদি পারমাণু প্রোটন থাকে, তাহলে জেড সংখ্যক অবশ্যই ইলেকট্রন থাকে, কিন্তু আমরা জেড সংখ্যক নিচ্ছি না, একটা ইলেকট্রনের ক্ষেত্রে কল্পনা করছি, একটা ইলেকট্রন। সেজন্য একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তুমি ধরে নিয়েছো। ঠিক আছে, তো এই কেন্দ্রে এর চার্জ ধরে নাও ই। এই যে প্রোটন আছে না, একটা প্রোটনের চার্জ ই কুলম্ব, এটা ধরে নাও তুমি। আচ্ছা, এটা আমরা কেন লিখছি বলতো? এই যে ইলেকট্রনের চার্জ কত জানো? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। আর প্রোটনের চার্জ হচ্ছে, এটা প্লাস মাইনাস কিন্তু,
প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা দুইটার এই যে চার্জের পরিমাণ সেটা সমান, শুধুমাত্র একটাকে প্লাস আর একটাকে মাইনাস। এটা কেন ব্যবহৃত হয়েছে বলতো? আকর্ষণ এবং বিকর্ষণ বোঝানোর জন্য। ধরো এই কেন্দ্র হলো পজিটিভ আর এই বাইরে হলো এটা হলো নেগেটিভ, ঠিক আছে? ইলেকট্রনটা হলো নেগেটিভ, তাহলে পজিটিভ এবং নেগেটিভের ভিতরে একটা আকর্ষণ কাজ করবে। তুমি যদি দুইটা পজিটিভ দাও তাহলে কি হবে? বিকর্ষণ করবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব থাকবে না, ইলেকট্রনটা চলে যাবে, মানে কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই যদি এখানে দুইটা পজিটিভ হয়। সেই জন্য পজিটিভ এবং নেগেটিভ বোঝানোর জন্য আমরা প্লাস আর মাইনাস ব্যবহার করা হয়, অন্য কোনো কারণে নয়। অর্থাৎ পরিমাণটা দুইটারই সমান, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে প্রোটনের এই প্রোটনের চার্জ আমরা ই ধরে নিয়েছি। ওকে, প্রোটনের চার্জ কত কুলম্ব? ই কুলম্ব। তাহলে কথা, তাহলে একটা প্রোটনের চার্জ যদি ই হয়, ই কুলম্ব হয়, তাহলে জেড সংখ্যক প্রোটনের চার্জ কি হবে? ই ইন্টু জেড, তার মানে জেড ই কুলম্ব। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন দেখো, আমরা জানি যদি এরকম কুলম্বের সূত্র হতে আমরা জানি যদি এরকম দুইটা চার্জ, এটা মনে করো পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এটা মনে করো পি ওয়ান আর এটা মনে করো পি ওয়ান পি টু, তাহলে এদের ভিতরে দূরত্ব যদি ডি ডি অন হয়, ডি হয়, তাহলে এদের যে কুলম্ব বল সেটা কি? এফ ইজ ইকাল টু সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কয়ার। এই সূত্রটা আমরা জানি না? তো এই সূত্র থেকে এইটা আসছে, অর্থাৎ এই যে ইলেকট্রন এবং যে কেন্দ্র, কেন্দ্রে যে নিউক্লিয়াস, এদের ভিতরে যেহেতু একটা এরা চার্জ যুক্ত, একটা আর একটা কি চার্জ যুক্ত, যদি চার্জ যুক্ত না হতো তাহলে আলাদা এই সূত্র হতো না, কিন্তু এটা তো চার্জ যুক্ত, ইলেকট্রন চার্জ যুক্ত, প্রোটন চার্জ যুক্ত, অর্থাৎ কেন্দ্র চার্জ যুক্ত, তার মানে এদের ভিতরে একটা কাজ করবে কি বল? কুলম্ব বল, ঠিক আছে? তাহলে এর যে পরিমাণটা সেটা কত? জেড ই, ঠিক আছে? তাহলে জেড ই ও ই এর মধ্যে কুলম্ব বল, এটা এফ ধরলাম, হ্যাঁ? আমরা সিটা এখানে কাউন্ট করব না আর কি। তাহলে এই সিটা বাদে আমরা এই অর্থাৎ কুলম্বের ধ্রুবকটা বাদে আমরা যদি বাকিগুলো নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে কিউ ওয়ান বলতে আমরা যদি এইটা কিউ ওয়ান ধরি আর এইটা যদি কিউ টু ধরি আর এদের ভিতরে মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে আমরা লিখতে পারি জেডি ইন্টু ই ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো কিউ ওয়ান মানে জেডি, কিউ টু মানে ই, আর দূরত্ব মানে আর, তার আবার স্কোয়ার আছে তাই স্কোয়ার, এটাই। তাহলে এখানে যদি তুমি একটু ক্যালকুলেশন আর একটু করো, তাহলে জেড দুইটাই মানে ইলেকট্রন স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এই ইলেকট্রনের উপর বাইরের দিকে একটা বল কাজ করবে, তাই না? ইলেকট্রনের উপর বাইরের দিকে, বাইরের দিকে অনুভব কৃত বল। আচ্ছা, আমরা বলের সূত্র কি জানি? এফ ইন্টু এ জানি না, এটা এফ অন দাও। এফ ইন্টু এ জানি না, এম ইন্টু এ জানি না, এটা হলো বলের সূত্র। এখন আমরা এখানে কুলম্বের সূত্র কেন ইউজ করছি না? কারণ এখানে বাইরে তো আর চার্জ নেই, এরা যেরকম দুইটা ইলেকট্রন আর একটা প্রোটন ছিল, মানে দুইটা চার্জ ছিল, এর ক্ষেত্রে কোনো চার্জ আছে? এই ইলেকট্রনের নাই চার্জ আছে, কিন্তু বাইরে তো আরেকটা চার্জ লাগবে, এটা তো নাই, আছে কি? নাই। সেজন্য আমরা সূত্র অ্যাপ্লাই করবো এইটা। এবার তুমি যদি লক্ষ্য করো এখানে কি তুমি ওই আমরা জানি সরল রৈখিক ভাবে যেটা চলে সেটা সূত্র হলো এ ফিজিক্যাল টু ত্বরণ সমান এ, ত্বরণ এ, এটা জানি, তাই তো? কিন্তু এই ক্ষেত্রে কি ওইটা হবে? এটা না কেন্দ্রমুখী ত্বরণ হবে বা কেন্দ্র বিমুখী ত্বরণ হবে, কারণ এই বৃত্তাকার পথে ঘুরছে, তাই না? তাহলে তো সরল রৈখিকের সাথে তুলনা করলে হবে না, বুঝা গেল? তার মানে এখানে ত্বরণটা তো এ হবে না, ত্বরণটা এই কেন্দ্রমুখী ত্বরণ এ সমান লেখা যায় ভি স্কয়ার ভাগ আর, ঠিক আছে? কি লেখা যায়? ভি স্কয়ার ভাগ আর। সুতরাং আমরা লিখবো এম ভি স্কয়ার ডিভাইড বাই আর, অর্থাৎ এ এর মান বসাইছি আমরা ভি স্কয়ার ভাগ আর, এটা কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে এখন এটা এটা উপরে এটা উপরে, তার মানে এম ভি স্কয়ার ডিভাইড বাই আর এটা। আচ্ছা, আমরা এটা একটু এভাবে মনে রাখার চেষ্টা করব। মনে করো ওই যে আমরা একটা সূত্র জানি না, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, এটা জানি তো?
তাহলে এ পাশে 2as রাখো, আর এ পাশে ভি স্কয়ার ছিল আর ইউ স্কয়ার কে এ পাশে নিয়ে আসো, তাহলে স্কয়ার মাইনাস হয়ে যাবে, প্লাস আছে যেহেতু। এবার এখানে এ রাখো, ঠিক আছে, কারণ তোমার এ এর মান লাগবে। ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই এই 2r s, এর সাথে গুণ আছে এই পাশে হয়ে যাবে ভাগ, গেল। এই ইউ এর মান তো 0, আদি ভেক্টর 0 হয়, তাহলে 0 স্কয়ার মানে 0, তাহলে এই ভি স্কয়ার থেকে 0 বাদ দিলে 0 ভি স্কয়ারই হয়, তাহলে ভি স্কয়ার ডিভাইড বাই 2s কে তুমি আর ধরো, আর এ। তুমি এভাবে মনে রাখতে পারো যে এই সূত্রটা থেকে এটা আসছে, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। অর্থাৎ এ সমান ভি স্কয়ার ভাগ আর। তার মানে আমরা দুইটা সূত্র পেয়েছি, একটা হলো কেন্দ্রমুখী আর একটা কেন্দ্র বিমুখী। এবার দেখো এই ইলেকট্রনের, আচ্ছা এই ইলেকট্রনকে যদি কেন্দ্র বেশি বলে টানতো, তাহলে সে কেন্দ্রের দিকে আসতো, অথবা এই বাইরের দিকে বেশি বলে টানতো, তাহলে বাইরে যেত। কিন্তু কি যায় না, তার মানে দুইটাই সমান। ধরো এই একটা বস্তু, একে এই বরাবর 10 নিউটন এবং এই বরাবর 10 নিউটন বলে টানা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই বস্তুটা কি কোনো জায়গায় যাবে? একটু কল্পনা করো তো, এও 10 নিউটন বলে, এও 10 নিউটন বলে, বস্তু স্থির থাকবে। কিন্তু যখন এখানে আমি 5 নিউটন দেবো, 5 নিউটন দেবো, তখন কিন্তু বস্তু এদিকে যাবে, কারণ এদিকে বলটা বেশি প্রয়োগ করা হচ্ছে। ক্লিয়ার? ঠিক তদ্রুপ আমাদের যদি যে কোনো একটা বল বেশি হতো, তাহলে যে কোনো একদিকে যেত, সেটা তো হয় না, স্থির কক্ষপথে ঘুরতে থাকে, স্থির কক্ষপথ। তার মানে এই কক্ষপথটা হলো স্থির। তার মানে এর বাইরের দিকে যে একটা কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রের দিকে যে একটা কেন্দ্রমুখী বল, এই দুটো সমান, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী বল সমান, সুতরাং আমরা কি লিখতে পারি বলতো, এফ সমান F1 লিখতে পারি। কারণ এইটা ছিল সেই কেন্দ্রমুখী বল এইটুক, আর এইটা কিসের বল, কেন্দ্র বিমুখী বল, ঠিক আছে। তাহলে যদি তাই হয়, এখন এখন আমরা দেখো কি হচ্ছে, তাহলে এই এফ এর মানটা কত পেয়েছি, জেড স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার, জেড স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু, এই F1 এর মানটা কত পেয়েছি, এম ভি স্কয়ার ডিভাইড বাই আর। এখন তুমি যদি লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে লাগবে কিন্তু আসলে আর এর মানটা। কার মান লাগবে? কারণ আমরা ব্যাসার্ধ নির্ণয় করব, তার মানে আমাদের মান লাগবে আর এর। কার মান লাগবে? আর এর মান লাগবে। আচ্ছা, ভালো কথা। তাহলে একটু লক্ষ্য করো, আমরা এখানে আমরা এই ভি স্কয়ারের মানটা নির্ণয় করে নেব প্রথম, ঠিক আছে। তাহলে দেখো, জেড আমরা যদি আর গুণ করি, তাহলে জেড স্কয়ার আর স্কয়ার হয়, আর আর স্কয়ার এম ভি স্কয়ার হয়। তাহলে আর স্কয়ার এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে জেড স্কয়ার আর স্কয়ার, জেড স্কয়ার আর, এমন হয়। আচ্ছা, তোমার এখান থেকে তুমি ভি স্কয়ারের মানটা রাখো, এটা ক্যালকুলেশনে লাগবে তাই, ঠিক আছে। জেড স্কয়ার আর, আর এই আর স্কয়ার এবং এম ভি স্কয়ারের সাথে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গিয়ে হয়ে যাবে ভাগ, তার মানে আর স্কয়ার এম, ঠিক আছে। এবার তুমি যদি লক্ষ্য করে, তাহলে দেখো একটা আর কেটে যায়, একটা আর কাটে না, তাহলে নিচে কিন্তু একটা আর থাকে, দুইটার ছিল, একটা আর কেটে গেল, তাহলে একটা আর থাকবে। তাহলে উপরে থাকছে আমার জেড স্কয়ার, নিচে থাকছে হচ্ছে আর এম, তাহলে ভি স্কয়ার সমান আমরা এটা পেলাম, ঠিক আছে। এবার আমরা ওই যে একটা সূত্র জানি না, ভরবেগের সূত্র, ভরবেগের সূত্রটা কি জানি বলতো, ভর বেগের সূত্র এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ ভাগ 2 পাই, এটা কিন্তু আমরা জানি, তাই না। এবার তুমি যদি ওখানে ভি স্কয়ারের মানটা বসাতে চাও, তাহলে তোমার এইটাকে প্রথমে বর্গ করে নিতে হবে, তাহলে তুমি তো ভি স্কয়ার পাবা। তুমি যদি একে বর্গ না করো, তাহলে তো ভি স্কয়ারটা পাচ্ছ না। সেই জন্য আমরা এদেরকে বর্গ করে নেব, বর্গ করে এখানে লিখবা বর্গ করে। তাহলে এখন দেখো, এম এর বর্গ করলে এম স্কয়ার, ভি এর বর্গ করলে ভি স্কয়ার, আর এর বর্গ করলে আর স্কয়ার। এটা মানে বোঝো, এটার মানে হচ্ছে ব্র্যাকেটের বাইরে যদি কোনো কিছু থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সবাই ওইটা পাবে। তাহলে দেখো, এদেরও ব্র্যাকেটের বাইরে 2 আছে, মানে স্কয়ার আছে, তাহলে এও পাবে, তাহলে এন স্কয়ার করলে এন স্কয়ার,
আর এইচ এর স্কয়ার করলে এইচ স্কয়ার, 2 এর স্কয়ার করলে কত হয়, 2 এর স্কয়ার মানে 2, 2 ইনটু 2 মানে কত 4, তাহলে 4, পাই এর স্কয়ার করলে পাই স্কয়ার। এটা হলো। এবার তুমি এখানে ভি স্কয়ারের মানটা বসাতে পারছো, তাই না? তাহলে ভি স্কয়ারের মান যদি এখানে বসাও তাহলে কি হবে বলো তো? ভি স্কয়ারের মান যদি বসাও তাহলে এম স্কয়ার ছিল থাকলো, এবার ভি স্কয়ারের মানটা বসাবা। ভি স্কয়ারের মান হলো জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর এম, আর এখানে আর স্কয়ার তো ছিলই, আর এখানে যা তাই এন স্কয়ার ডিভাইডেড বাই এন স্কয়ার এ স্কয়ার 4 পাই স্কয়ার গেল। এবার তোমার দেখো তো কোনটা কোনটা কাটে একটু লক্ষ্য করো। এই দেখো একটা এম কেটে যায়, কারণ এই এম স্কয়ার উপরে, এই এম হচ্ছে নিচে, উপরে নিচে কাটে। এই আর নিচে, এই আর স্কয়ার উপরে, তার মানে একটা আরও কেটে যায়, তাহলে থাকে কয়টা আর, উপরে একটা আর থাকে। তাহলে আসলে আমাদের এখানে অ্যাকচুয়াল রেজাল্ট আসছে এম জেড ই স্কয়ার আর, আর নিচে কি কিছু থাকছে বলো? নিচে কিন্তু কিছুই থাকছে না, নিচে সব কেটে গেছে। এই আর আর এম ছিল নিচে, এই দুইটা কেটে গেছে, তাহলে উপরে থাকছে এম জেড স্কয়ার আর, আর ওপাশে যা তাই এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার। এইবার তোমার তো লাগবে ব্যাসার্ধ, তার মানে কার মান, আর এর মান। তাহলে আর ইজ ইকুয়াল টু তুমি লিখবা কি, এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার, ওপাশে ছিল তো। এবার দেখো আর এর সাথে এইগুলো কি আকার আছে, গুণ, তার মানে এই পাশে যে ভাগ হবে, এটা যদি ভাগ করে দাও তাহলে এরকম হবে নি, এম জেড ই স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি পাচ্ছি, আর এর মানটা, আর এর মানটা পাচ্ছি আমরা এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার ইনটু এম ইনটু জেড ইনটু ই স্কয়ার। এখন এখানে এদের এই যে এইচ এর মানটা ধ্রুবক, কিন্তু এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এইচ তারপরে তোমার ই তারপরে জেড তারপরে এম পাই, এই সবগুলোর মানই হচ্ছে ধ্রুবক। সরি জেড না, জেডটা হলো পারমাণবিক সংখ্যা, এইচ ই এম আর পাই এইগুলো সবই ধ্রুবক। তাহলে এইগুলোকে আমি আলাদাভাবে লিখবো, এইভাবে। কিভাবে লিখবো একটু দেখো, এপাশে লিখি, বা আর ইজ ইকুয়াল টু, লিখবো কি, এইগুলোকে আলাদাভাবে লিখবো। তাহলে এইচ স্কয়ার ডিভাইডেড বাই দেখো 4 পাই স্কয়ার, আর হচ্ছে এম ই স্কয়ার, এম ই স্কয়ার, আর এদের সাথে উপরে যে আছে কি এন স্কয়ার, আর নিচে থাকছে কি জেড, এই যে জেড, এই দুইটাকে আলাদা করে লিখবো এইভাবে। তাহলে আমরা এইটা কেন লিখলাম, কারণ এর একটা ধ্রুব মান আছে। মানটা হচ্ছে, এত বড় সূত্র মনে রাখার দরকার নাই। কি বললাম, এত বড় সূত্র মনে রাখার কোনো দরকার নাই। তুমি এখানে এর একটা মান আছে, ঠিক আছে, এই যে এই ধ্রুবকগুলো, এই ধ্রুবকগুলোর একটা নির্দিষ্ট মান আছে, প্লাঙ্কের ধ্রুবকের একটা মান আছে, পায়ের একটা মান আছে, এম এর একটা মান আছে, ই এর একটা মান আছে। ঠিক আছে, প্রত্যেকটারই একটা একটা মান আছে, এবং এইগুলো যদি ক্যালকুলেটরে বসিয়ে একটা হিসাব করা হয়, সেটা আসে হলো 0.529 ইন্টু 10⁻10 মিটার। ঠিক আছে, এটার যে রেজাল্টটা সেটা কত, 0.529 ইন্টু 10⁻10 মিটার। তার সাথে আমরা গুণ করব কি, এই যে এন স্কয়ার ডিভাইডেড বাই জে। তাহলে তোমরা এইটা মনে রাখার দরকার নেই, এইটা মনে রাখলেই এনাফ। কি বললাম, এইটা মনে রাখার কোনো দরকারই নেই, তোমরা মনে রাখবা এইটা, অর্থাৎ 0.529 ইন্টু 10⁻10 মিটার ইন্টু এন স্কয়ার ডিভাইডেড বাই জেড। এখন যে কোনো পরমাণুর ক্ষেত্রে আর এন এর মান, এইটা, এটা হলো যে কোনো পরমাণুর ক্ষেত্রে, যে কোনো পরমাণুর ক্ষেত্রে, যে কোনো মৌলের ক্ষেত্রে দিলে ভালো হয়, যে কোনো মৌলের ক্ষেত্রেটা, যে কোনো মৌলের ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। যদি তোমার হিলিয়াম বললো যে হিলিয়ামের নাইট্রোজেনের, সরি সোডিয়ামের দ্বিতীয় কক্ষপথে এর ব্যাসার্ধ নির্ণয় করো, এরকম বলে দিল তোমাকে। তাহলে এখন এইটা তো ঠিক, এটা তো ফিক্সড মান, তাই না, এই 0.529 ইন্টু 10⁻10 মিটার, এটা তো ঠিক আছে। তাহলে তোমরা লিখবে আর,
কততম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে? 2 দ্বিতীয় কক্ষপথের, তাহলে লিখবা R2 অথবা R2 এন্ড আর সেকেন্ড দিবা এইভাবে, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। তার মানে আর এন এর জায়গায় আমরা দেবো 2, কারণ দ্বিতীয় কক্ষপথ। এবার এই মানটা যা তাই, অর্থাৎ 0.529 ইন্টু 10⁻⁻10 ইন্টু এন স্কয়ার। এন বলতে কততম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করছো? দ্বিতীয় কক্ষপথের, তার মানে 2 তার স্কয়ার ডিভাইডেড বাই জেড। তার মানে এর যে একটা পারমাণবিক সংখ্যা আছে জেড, সেইটা দ্বারা ভাগ। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। দেখেছো কত সুন্দর, কত সহজ। তাহলে তোমরা এইভাবে করবা, এইভাবে ক্যালকুলেশন গুলো করতে হবে। এবার তুমি যদি হাইড্রোজেনের ক্ষেত্রে আসো, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা এই জেড এর জায়গায় কত দেব? হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে একটু দেখো, আর এন সমান কি হবে? 0.529 ইন্টু 10⁻⁻10 মিটার ইন্টু এখানে কিন্তু এককটা মিটারে হবে, ঠিক আছে, কারণ ব্যাসার্ধের একক মিটারেই হয়। এবারে দেখো, এই যে এন স্কয়ার রাখলাম, আর নিচে হচ্ছে 1। কেন 1? কারণ আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে নির্ণয় করছি। হাইড্রোজেনের এই জেড এর মান, এখানে জেড সমান 1, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 হাইড্রোজেন। তাই জন্য আমরা জেড এর জায়গায় কত দিয়েছি? 1 দিয়েছি। তার মানে এখানে অ্যাকচুয়ালি আসছে 0.529 ইন্টু 10⁻⁻10 ইন্টু এন স্কয়ার। কি আসে? 0.529 ইন্টু 10⁻⁻n স্কয়ার। এবারে দেখো 10⁻, হ্যাঁ ঠিক আছে। এবারে দেখো, এটা তো আর এন এর মান পেয়েছি, তাই না? এখন তুমি যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, অর্থাৎ R1 এর মান, এটা তুমি 1 নম্বর বা এভাবে একটা বক্স করে রাখো। হ্যাঁ, এটা একটা বক্স। এবারে দেখো, তুমি যখন প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা নির্ণয় করবা, অর্থাৎ R1 এর মানটা নির্ণয় করবা, তখন কত হবে? দেখো তো, 0.529 ইন্টু 10⁻⁻10 ইন্টু 1 স্কয়ার। তার মানে 1 এর স্কয়ার করলে কত হয়? 1ই হয়। সেই 1 যদি এদের সাথে গুণ করা হয়, চেঞ্জ হবে কি? এর মান যা তাই, 1 এর সাথে যাই গুণ করো না কেন পৃথিবী, সেটাই হবে। তাহলে 0.529 ইন্টু 10⁻⁻10 হচ্ছে R1 এর মানটা। আচ্ছা, তুমি এই বক্সে চিন্তা করো তো, তাহলে Rn সমান আমরা কি লিখতে পারি? এই মানটা আসলে কিসের মান পেয়েছি একটু লক্ষ্য করো তো। এই যে এর ভিতরে এই যে মানটা, এই মানটা কি এর সাথে মিলে যায়? Rn এর সাথে মিলে যায়? একটু খেয়াল করো তো, লক্ষ্য করো তো। এখানে মান দেখো তো, 0.529 ইন্টু 10⁻⁻10। আবার R1 এর মানও কত পেয়েছো? 0.529 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, এর মানও যা, এর মানও একই। দুইটার মান সেম হওয়ার কারণে এটা তো R1 এর মান, তার মানে এর পরিবর্তে আমরা R1 লিখতে পারি। অবশ্যই R1 লিখতে পারি, R1 ইন্টু এই যে n স্কয়ার। ঠিক আছে, আমরা এখান থেকে আসছি কিন্তু যে Rn। এখন এইটার মান যেহেতু R1, তাহলে R1 ইন্টু এখানে n স্কয়ার লিখতে পারি আমরা। কারণ শুধু তোমাদের এইটাও মনে রাখা লাগবে, এটা হলো হাইড্রোজেনের ক্ষেত্রে, ঠিক আছে, অনলি হাইড্রোজেন। এটা হলো অনলি হাইড্রোজেনের ক্ষেত্রে, আর এটা হলো সকল মৌলের ক্ষেত্রে। এই যে এই সূত্রটা হচ্ছে সকল মৌলের ক্ষেত্রে। তো এই ছিল ব্যাসার্ধ নিয়ে বিস্তারিত আলোচনা। এটা কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছে, বা তোমাদের কাজ থাকবে এটা একটু প্র্যাকটিস করে নিয়ে, ঠিক আছে, তাহলে তোমরা পারবে আশা করা যায়। তো আমাদের এবারে নির্ণয় করব হচ্ছে তোমার কি নির্ণয় করব? এবারে নির্ণয় করব ইলেকট্রনের বেগ নির্ণয় করব। ঠিক আছে, ইলেকট্রনের বেগটা নির্ণয় করব। ইলেকট্রনের বেগ, হ্যাঁ, আমরা কি জানি? একটা সূত্র জানি না? সূত্রটা হচ্ছে mv/r = nh/2π। এটা কার সূত্র? এটা হলো ভরবেগের সূত্র। ভরবেগের সূত্র কিন্তু আমরা এটা জানি।
আর একটু আগে আমরা আর এর একটা মান পেয়েছি, আর এর মানটা কি পাইছিলাম বলো তো? আর এর মানটা পেয়েছিলাম এরকম, আর ইজিক্যাল টু কি পেয়েছিলাম? আর ইজিক্যাল টু পেয়েছিলাম তোমার এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এটা পেয়েছিলাম। তাহলে তুমি ওই মানটা এখানে বসাও, ঠিক আছে? ওই মানটা এখানে বসাও, তাহলে এখানে থাকছে কি এম ইন্টু ভি ইন্টু আর এর মানটা এখানে যদি বসাও তাহলে কি হবে? এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ইজিক্যাল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। এবারে দেখো এখানে কাটে কি কি বলো তো? এই এম নিচে আর এম উপরে, তাহলে কেটে যায়। আর কিছু কি কাটে দেখো তো? আর কিছু কিন্তু কাটে না। ও, এবারে দেখো তুমি নির্ণয় করবে কার মান? ভি এর মান। তাহলে এই পাশে ভি রাখো, ভি রেখে বাকি যা আছে ওই পাশে পাঠিয়ে দাও। তার মানে ওই পাশে হচ্ছে আমাদের এন আর এইচ ডিভাইডেড বাই 2 পাই ছিল, তাই না? এটা ছিল। আমরা যেহেতু ভি এর মানটা নির্ণয় করবো, তাহলে ভি কে রাখবো, রেখে বাকি যা আছে ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এই এন স্কোয়ার এইচ স্কোয়ার এই পাশে আছে গুণ, উপরে থাকা মানে গুণ থাকা, আর নিচে থাকা মানে ভাগ। তাহলে এখানে আছে গুণ, এই পাশে কি হবে? ভাগ। ভাগ করছে কার সাথে হবে? নিচের সাথে, মানে নিচে থাকলেই তো ভাগ বোঝায়, আর উপরে থাকলে গুণ বোঝায়। তার মানে এ আছে গুণ আকারে এ পাশে এসে হয়ে যাবে ভাগ। তাহলে এর সাথে গুণ হবে, সেটা ভাগ, মানে এন স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, উপরের সাথে ভাগ হবে কিন্তু। এবারে দেখো এইটা আছে কি এই পাশে 4 পাই স্কোয়ার জেড স্কোয়ার, এইটা আছে এই পাশে ভাগ আকারে, এই পাশে হয়ে যাবে গুণ। তার মানে কার সাথে গুণ? উপরের সাথে গুণ। 4 পাই স্কোয়ার জেড স্কোয়ার। তো কাটে কি দেখো তো? এখানে 2 দুগুণে 4, একটা পাই কেটে যায় দুইটার ভিতরে, একটা এন কেটে যায়, একটা এন থাকে, একটা এইচ কেটে যায়, একটা এইচ থাকে, ঠিক আছে? তাহলে আমাদের এখন কি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি কি আসছে দেখো, এখানে আসছে তোমার 2 পাই, উপরে থাকছে 2 পাই জেড স্কোয়ার, আর নিচে থাকছে হচ্ছে এন আর এইচ থাকছে, এটা ভি এর মানটা, ঠিক আছে? এবারে তুমি যদি এখন যদি তুমি এখন কল্পনা করো, তাহলে এখানে কে কে ধ্রুবক বলো তো? এইটা ধ্রুবক, এই 2 তো ধ্রুবক, এটা ধ্রুব মানে যে কোনো সংখ্যাকে ধ্রুবক বলা হয়, কারণ ওর মান ফিক্সড। 2 মানে 2, 2 কখনো 4 হবে না, সেই জন্য এটা হলো ফিক্সড, মানে এটা হলো ধ্রুবক। আবার পায়ের মান 3.1416 এটাও ধ্রুবক, এটার মান কখনোই চেঞ্জ হয় না। জেড এর জেড এর মান চেঞ্জ হয়, কারণ জেড হলো পারমাণবিক সংখ্যা, এক একটা মৌলের পারমাণবিক সংখ্যা এক এক রকম। এবার এন এর মানটাও চেঞ্জ হয়, কারণ কি তোমার প্রথম কক্ষপথের কথা বলতে পারে, দ্বিতীয় কক্ষপথের কথা বলতে পারে, তৃতীয় কক্ষপথের কথা বলতে পারে, ঠিক আছে? এবার ই এর মানও কিন্তু ফিক্সড, কারণ কি? কারণ ই হলো ইলেকট্রনের যে চার্জ, সেইটা বোঝায়। তাহলে আমরা এখন যারা ধ্রুবক আর যারা ধ্রুবক নয় তাদেরকে আলাদা করব, ঠিক আছে? কিভাবে করবো দেখো, 2 পাই ই স্কোয়ার ডিভাইডেড বাই এইচ ইনটু, দেখো আমরা যেগুলো ধ্রুবক সেইগুলো আলাদা করে ফেলেছি অলরেডি। এখানে ছিল উপরে ছিল 2 পাই আর ই, এইগুলো ছিল ধ্রুবক, আর নিচে ছিল এইচ ধ্রুবক, আলাদা করে ফেলেছি। তাহলে উপরে ধ্রুবক না কে জেড, সেটা উপরে ছিল উপরেই থাকবে, আর এই এনটা নিচে হলো ধ্রুবক নয়, তাহলে এনটা এখানে আসবে। অর্থাৎ ধ্রুবক গুলো আলাদা করেছি, আর কি করেছি, যেগুলো ধ্রুবক না সেইগুলো আলাদা করেছি। তাহলে এইটা যদি আমরা যে কোনো মৌলের কক্ষপথের কথা কল্পনা করি, তাহলে ভিএন হবে, অর্থাৎ এন তম কক্ষপথে, এই যে এন তম কক্ষপথে ইলেকট্রনের বেগ। তাহলে এন তম কক্ষপথে ইলেকট্রনের বেগের সূত্র হচ্ছে এটা, মনে থাকবে। এটা কি এন তম কক্ষপথে ইলেকট্রনের বেগ। এবার এটা হলো যে কোনো মৌলের ক্ষেত্রে, যে কোনো মৌলের ক্ষেত্রে। এবারে তুমি যদি হাইড্রোজেনের কথা কল্পনা করো, আচ্ছা তোমরা এইটা মনে না রেখে আমরা যদি আরেকটু করি, তাহলে এর একটা মান আছে। মানটা কি জানো? মানটা হচ্ছে এরকম, 2.1837 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড ইন্টু জেড ভাগ এন।
বুঝা গেল? বেগের একক কি মিটার পার সেকেন্ড, তাই মিটার পার সেকেন্ড হয়েছে এসআই একক। ওখানে যেরকম ব্যাসার্ধের একক ছিল মিটার, তাই মিটার দিয়েছিলাম। এখানে তেমন এই যে বেগের একক হলো মিটার পার সেকেন্ড, সেই জন্য হয়েছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এইটা এইটা তুমি যদি মনে রাখো তাহলে তোমার ক্যালকুলেশনে অনেক বেশি সুবিধা হবে। কোনো একটা ব্যাসার্ধের কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধ যখন তোমার নির্ণয় করতে বলবে, তখন পায়ের মান বসাতে হবে, ই এর মান বসাতে হবে, এইচ এর মান বসাতে হবে। এগুলো মনে রাখা আসলে টাফ। ই এর মান একটা আছে, এইচ এর মান আছে, প্লাঙ্কের ধ্রুবক, পায়ের মান আছে, এম এর মান আছে। জটিল না বিষয়টা? মনে রাখা কি সহজ? তার থেকে একটা মনে রাখবে এটা, অর্থাৎ এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটার একটা মান আছে, সেই মানটা কত? এইটা। ক্লিয়ার? সেই ধ্রুবকটার মান কত? এইটা। এইবার এটা তো আমরা বুঝলাম, তাই না? তাহলে আমরা মনে রাখবো এইটা, আসলে এই সূত্রটা ভিএন সমান লিখবো এইটা, যে 2.1837 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড জেড ভাগেন। এটা যে কোনো মৌলের ক্ষেত্রে, ঠিক আছে? এটা কি সেই ক্ষেত্রে? যে কোনো মৌলের ক্ষেত্রে। তোমার যদি বলে সোডিয়াম, তার মানে সোডিয়ামের দ্বিতীয় কক্ষপথ, তার মানে জেড এর জায়গায় কত হবে? জেড মানে পারমাণবিক সংখ্যা। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে এখানে তুমি 11 দিলে, আর যদি দ্বিতীয় কক্ষপথের কথা বলে যাই, সেকেন্ড কক্ষপথের, এখানে 2 দিলে হয়ে যাচ্ছে এন এর মান 2, মানে সেকেন্ড কক্ষপথে। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের বেগের সূত্র। এখন যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে আসি, হাইড্রোজেনের ক্ষেত্রে, ধরো হাইড্রোজেনের প্রথম কক্ষপথ, ফার্স্ট কক্ষপথের পথে ইলেকট্রনের বেগ। তাহলে কি লিখবো বলো তো? বলা হচ্ছে হাইড্রোজেনের ফার্স্ট কক্ষপথে ইলেকট্রনের বেগ, তার মানে v1। যখন আমরা হাইড্রোজেনের কথা কল্পনা করছি তখন কি লিখবো? v1 ইজিক্যাল টু লিখবো এই যে এই মানটা 2.1837 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড ইন্টু জেড এর মান কত হাইড্রোজেনের? এই যে পারমাণবিক সংখ্যা 1 মানে 1, আর বলা হচ্ছে প্রথম কক্ষপথের, তার মানে 1। ঠিক আছে? 1 কে 1 কে ভাগ করলে 1ই থাকে, তার সাথে এটা 1 এর সাথে 1 গুণ করলে এটাই হয়, অর্থাৎ 2.1837 ইন্টু 10⁶। তাহলে তুমি এখানে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে কি লিখতে পারবা বলো তো? হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু এই পারমাণবিক সংখ্যাটা একই সবার, তাই না? হাইড্রোজেনের ক্ষেত্রে এই পারমাণবিক সংখ্যাটা একই সবার। তাহলে আমরা যদি হাইড্রোজেনের কথা কল্পনা করি, তাহলে ভিএন সমান লিখতে পারি না এইটা আসলেই এই মানটা কিনা, এইটা আসলেই এই মান কিনা? অবশ্যই এই মান। এই মানটা আসলেই কি? v1। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? v1 ইনটু এই জেড এর মান হাইড্রোজেনের ক্ষেত্রে সবসময় তো 1, তাহলে 1 বাই এখানে নিচে কি থাকছে? n থাকছে। কারণ হাইড্রোজেনের যে ইলেকট্রন গুলো, হাইড্রোজেনের ইলেকট্রন প্রথম কক্ষপথে যেতে পারে, দ্বিতীয় কক্ষপথে যেতে পারে, তৃতীয় কক্ষপথে যেতে পারে, ওই যে বিকিরণের মাধ্যমে। ঠিক আছে? এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায়, লাফালাফি করে আর কি ইলেকট্রন গুলো। ঠিক আছে? সেই জন্য আমরা এভাবে প্রথম কক্ষপথ থেকে যদি তৃতীয় কক্ষপথে যাই, তার মানে n এর মান 3 হবে। কিন্তু পারমাণবিক সংখ্যা চেঞ্জ হচ্ছে না, হাইড্রোজেনই তো থাকছে, হাইড্রোজেনটা সোডিয়াম হয়ে যাচ্ছে না, বা অন্য কোনো মৌল হয়ে যাচ্ছে না, হাইড্রোজেনই থাকছে। সেই জন্য এদের পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জ হবে না। বুঝে গেল বিষয়টা? পারমাণবিক সংখ্যা সব সময় 1 থাকবে, তাই 1 দিয়েছি। আর n এর মান হচ্ছে, এটাও কিন্তু লাগবে আমাদের। তো আমরা এখন আলোচনা করব মোট শক্তি নিয়ে, অর্থাৎ n তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি। আচ্ছা, মোট শক্তি আমরা কিভাবে পাই বলো তো? মোট শক্তি সমান কি জানি? গতি শক্তি প্লাস স্থিতি শক্তি। এইটা আমরা জানি, তাই না? তাহলে এখন এই মনে করো সেই পরমাণুটা, এই হলো তার কেন্দ্র। এইবার এখানে যখন একটা ইলেকট্রন থাকবে, তখন সে বাইরের দিকে একটা বল অনুভব করবে। ঠিক আছে? তো তুমি মনে করো এই সেই ইলেকট্রনটা একে ছেড়ে দিলে, তাহলে তো এই বরাবর যাবে, স্পর্শক বরাবর যাবে। অথবা এখান থেকে ছাড়লে স্পর্শক এখান থেকে যাবে, স্পর্শক এখান থেকে যাবে, স্পর্শক। তার মানে স্পর্শক বরাবর যাচ্ছে, এবং কোন পথে যাচ্ছে? বৃত্তাকার পথে না সরলরৈখিক পথে? তুমি ঘোরাতে ঘোরাতে একটা বস্তু যদি ছেড়ে দাও, দেখবে সোজা যাচ্ছে।
তার মানে বৃত্তাকার পদার্থ থাকছে না, যখন ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে ইলেকট্রনের যে একটা বল কাজ করছে বাইরের দিকে, সেটা কি বৃত্তাকার নাকি সরলরৈখিক? অবশ্যই সরলরৈখিক। আর সরলরৈখিকের ক্ষেত্রে আমরা লিখতে পারি গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। বুঝা গেল? তাহলে এখানে গতিশক্তি কি হবে? হাফ এম ভি স্কয়ার লিখলাম। ঠিক আছে, এবার নির্ণয় করতে হবে স্থিতি শক্তিটা। স্থিতি শক্তি হচ্ছে এই যে, মনে করো এটা অসীম দূরত্বে আছে, ইলেকট্রনটা অসীম দূরত্ব, ইনফিনিটি, অসীম দূরত্ব থেকে তুমি আর দূরত্বে আনতে, ঠিক আছে, আর দূরত্বে আনতে, অসীম দূরত্ব থেকে তোমার একটা জানা দূরত্ব আর দূরত্ব, সেই দূরত্বে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে আমাদের আর দূরত্বে আনতে কৃত কাজ। কৃত কাজই হচ্ছে আমাদের স্থিতি শক্তি। কি বললাম? অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের স্থিতি শক্তি। ঠিক আছে, সেটা আমরা হিসাব করবো এইভাবে। মনে করো এই যে আমরা কেন্দ্রমুখী বলের যে একটা মান পেয়েছিলাম, সেটা কি পেয়েছিলাম? জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে, এটা পেয়েছিলাম কি? কেন্দ্রমুখী বল। এখন এইটাকে আমরা যখন ব্যবকলন করব যখন স্থিতি শক্তি, হ্যাঁ, স্থিতি শক্তি ব্যবকলন যখন করব তখনই আমরা পেয়ে যাব হচ্ছে তোমার কার মানটা? স্থিতি শক্তির মানটা। ঠিক আছে, ব্যবকলনটা কিভাবে করছি? ব্যবকলনটা করছি আমরা অসীম থেকে আর দূরত্বে আনতে। এটা অসীম দূরত্ব, ঠিক আছে, ইনফিনিটিভ থেকে আর দূরত্বে আনতে কৃত কাজ যেহেতু স্থিতি শক্তি, তাহলে এই বলকে যদি আমরা এই অসীম দূরত্ব ইনফিনিটিভ থেকে যদি আর এর ভিতরে ব্যবকলনটা করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে তোমার স্থিতি শক্তি। তার মানে ব্যবকলনটা এইভাবে করতে হয়, অর্থাৎ ইনফিনিটিভ থেকে আর লিমিটটা দিয়েছি, এটা লিমিট ইনফিনিটিভ থেকে আর, আর এখানে ডিআরটা দিতে হয়। ঠিক আছে, মানে আর এর সাপেক্ষে আমরা ব্যবকলন করছি, মানে আর বাদে বাকি যারা আছে তারা সব ধ্রুবক, আর ধ্রুবকটা এই বাইরে চলে আসবে। ঠিক আছে, ধ্রুবকটা কোথায় আসবে? বাইরে চলে আসবে। তাহলে এই বাইরে নিয়ে আসো, জেড ই স্কয়ার বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে থাকছে কি বলতো? এখানে আর ইনফিনিটিভ, আর এখানে হচ্ছে হলো 1/r স্কয়ার, আর ওখানে ডিআর। তাহলে কি বললাম? যারা ধ্রুবক ছিল তারা চলে আসলো কোথায়? ওই যে আমাদের ওই ব্যবকলনের বাইরে। এখানে লিখবে যে ব্যবকলন করে, ব্যবকলন করে। ঠিক আছে, তো এখন যদি তুমি এর ব্যবকলন করো, এটা তো জেড স্কয়ার ছিল, থাকলো এই যে আর, এটা হচ্ছে ইনফিনিটিভ। এবার এইটা লিখতে পারো আর ইনভার্স টু ডিআর। এটা কিভাবে লিখতে পারো? কোনো কিছু পাওয়ার যদি নিচেই থাকে, মনে করো এটা তো নিচে আছে, এটারে যখন উপরে উঠাতে চাবা তখন সব ঠিক থাকবে, শুধুমাত্র পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। এই আর ছিল উপরে, এই নিচে, তুমি যখন এর উপরে উঠাতে চাবা তখন পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, পাওয়ার ছিল 2 হয়ে যাবে মাইনাস, এতটুকুই। যদি এরকম থাকতো ডি ডিভাইডেড বাই ডি স্কয়ার এরকম থাকতো, তাহলে কি হতো? ডি ইনটু এই ডি ডি স্কয়ারকে তুমি উপরে তুলবা, তারপরে ডি ইনভার্স টু। ক্লিয়ার? এখানে অনটা দেইনি, কারণ অন দেয়া না দেয়া তো একই। তুমি যার সাথেই অন গুণ করো না কেন, হাতির সাথে যদি তুমি অন গুণ করো হাতিই হবে। অর্থাৎ পৃথিবীর যে কোনো কিছুর সাথে তুমি যদি অন গুণ করো অবশ্যই সেইটাই হবে। ঠিক আছে, যেটার সাথে গুণ করবা ওইটাই রেজাল্ট আসবে, অন আসবে না কিন্তু। ঠিক আছে, অনের কোনো প্রভাব থাকে না, সেজন্য আমরা অনটা লিখি না। এবার আমরা একটা সূত্র জানি এরকম, যে এফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু, সূত্র জানি কি? এন বাই এন প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই জানি হচ্ছে এন প্লাস ওয়ান। ঠিক আছে, এটা কিন্তু ওই ব্যবকলন করার ফলে যেটা আসে সেটা। তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি সূত্র অ্যাপ্লাই করি, এইটা কিন্তু সেই এন, এটা কিন্তু সেই এক্স, আর এই মাইনাস টুটা কিন্তু সেই এন, কারণ মাইনাস টু উপরে আছে। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এন, তাহলে এর সাথে মিলাই তুমি যদি করো তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তার মানে কি হবে? জেড ই স্কয়ার মানে হবে আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এন বলতে কত? মাইনাস টু।
প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এন বলতে কত -2 প্লাস ওয়ান। আর আমরা ওই যে লিমিটটা ছিল সেটা এখানে দিয়ে নেবো, ঠিক আছে, এটা কিন্তু নিয়ম। এবার এই জেড ই স্কয়ার ছিল থাকলো। এবার যদি তুমি এটা একটু সিম্পলিফাই করো তাহলে কি হচ্ছে আর টু দি পাওয়ার -1 হচ্ছে, তাই না? আর এখানে রেজাল্টটা কি আসছে -1 আসছে, ঠিক আছে। এখানে রেজাল্ট আসছে আর টু দি পাওয়ার -1, আর নিচে আসছে হচ্ছে তোমার -1, ভালো কথা। আর ওখানে হচ্ছে আমাদের আর ইনফিনিটি, ঠিক আছে। এইবার জেড ই স্কয়ার, এটা তুমি এভাবে লিখতে পারো না, এই -1 আমি যদি মাইনাসটা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে কিছু আর মাইনাস থাকে? এই মাইনাসকে আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে তো আর মাইনাস থাকছে না, এখানে থাকছে আর টু দি পাওয়ার 1/1। এই মাইনাসটা আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে এখানে আর টু দি পাওয়ার -1 আর নিচে আছে 1, তাহলে আর টু দি পাওয়ার -1 কে 1 দ্বারা যদি ভাগ করো তাহলে ওই আর টু দি পাওয়ার -1 হবে, ঠিক আছে। কারণ কোনো কিছু 1 দ্বারা কোনো কিছুকে ভাগ করা না করা সমান, ঠিক আছে। ওই 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 যে রাশিটা তার উপর কোনো প্রভাব পড়ে না। তাহলে এখানে হচ্ছে আমাদের আর টু দি পাওয়ার -1 আর ইনফিনিটি এভাবে। এবার আমরা এখানে আসি, তাহলে এখানে হচ্ছে মাইনাস জেড ই স্কোয়ার। হ্যাঁ, এবার এখানে আসছে কি দেখো, এখানে আসছে আমরা এটা লিখতে পারি না আর টু দি পাওয়ার, এই যে কোনো কিছু যদি পাওয়ার যদি মাইনাস আকার থাকে আমরা ওইটা এভাবে লিখতে পারি না 1/r। আমরা যখন নিচের থেকে উপরে উঠেছিলাম তখন মাইনাস পাওয়ার হচ্ছিল, যখন উপর থেকে নিচে নামবো তখন কি 1/, হবে। এইবার দেখো, এইবার মাইনাস জেড ই স্কোয়ার ইনটু, প্রথমে আপার লিমিটটা বসাতে হয় তারপরে লোয়ার লিমিট, তারপরে 1/r, ঠিক আছে। আর এর মান আপার লিমিটে কত আছে আর, সেই জন্য আর এর জায়গায় আমরা বসাইছি আর। এবার সূত্রের একটা মাইনাস আর এখানে মাইনাস ছিল, তার মানে মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে। প্লাস কত হচ্ছে 1/1 আর এর জায়গায় কি দেবো ইনফিনিটিভ, ঠিক আছে। ও আগে তার আগে তো জেড ই স্কয়ার আছে, তো লেখো জেড ই স্কয়ার ইনটু 1/ইনফিনিটি। তো তুমি যদি কোনো কিছুকে ইনফিনিটিভ দ্বারা ভাগ করো তাহলে রেজাল্ট শূন্য হয়। কি হয়? শূন্য হয়। তুমি এটা ক্যালকুলেটরে চাপবা কোনো কিছু ভাগ ইনফিনিটিভ, দেখবে যে রেজাল্টটা শূন্য আসছে। তার মানে এখানে আসছে মাইনাস জেড ই স্কয়ার, নিচে হচ্ছে আর, প্লাস 0, তার মানে কত মাইনাস জেড ই স্কয়ার ডিভাইড বাই আর। তার মানে তুমি স্থিতি শক্তি কত পেয়েছো? মাইনাস জেড ই স্কয়ার ডিভাইড বাই আর পেয়েছো। তাহলে এখানে লিখবো প্লাস, আচ্ছা এখানে তো প্লাস আছে, তাহলে প্লাস এ আর এই মাইনাস এ কি হয়ে যাবে, চিহ্নটা মাইনাস হবে। তাহলে মাইনাস জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর, ঠিক আছে। এখানে চিহ্ন মাইনাস ছিল, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস এই যে স্থিতি শক্তি জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর। এটা একটু আগে আমরা একটা মান নির্ণয় করেছিলাম না, একটু আগে একটা মান নির্ণয় করেছিলাম কিনা, সেই মানটা কি ছিল এরকম, ভি স্কয়ার সমান কি লিখেছিলাম, জেড ই স্কয়ার ডিভাইড বাই এম আর বা আর এম, এরকম একটা নির্ণয় করেছিলাম না। ভি স্কয়ার সমান কি নির্ণয় করেছিলাম, জেড ই স্কয়ার ডিভাইড বাই আর এম। তো আমরা এই মানটা এখানে বসাবো, কি বসাবো, হাফ ইন্টু এম ইন্টু এটার মান হলো জেড ই স্কয়ার ডিভাইড বাই আর এম মাইনাস জেড ই স্কয়ার ডিভাইড বাই আর। এবার দেখো এই এম আর এম কেটে যায়, তাই না। এবার এখানে দেখো কি কমন যায় একটু দেখো তো, এখানে দেখো জেড ই স্কয়ার আছে, এখানেও জেড ই স্কয়ার আছে, এখানেও আর আছে, এখানেও আর আছে। তার মানে আমরা যদি হাফ আর একটু আরেক লাইন লিখি, জেড ই স্কয়ার ডিভাইড বাই আর ইজ মাইনাস জেড ই স্কয়ার ডিভাইড বাই আর। দুইটার ভিতরে কমন জিনিস কি বলো, দুইটার ভিতরে কমন জিনিস হচ্ছে জেড ই স্কয়ার ডিভাইড বাই আর। তাহলে জেড ই স্কয়ার ডিভাইড বাই আর যদি কমন নাও তাহলে থাকে হচ্ছে হাফ আর এখান থেকে 1, এরকম থাকে। দেখো তাহলে জেড ই স্কয়ার ভাগ আর, এটা যদি তুমি একটু ক্যালকুলেশন করে 2, তাহলে 1 মাইনাস কত হচ্ছে, 1 মাইনাস 2 হচ্ছে, যদি লসাগু করো তাহলে জেড ই স্কয়ার ডিভাইড বাই আর ইনটু এখানে হচ্ছে মাইনাস হাফ, এরকম হয় না। 2 মাইনাস 2 থেকে 1 যদি বাদ দাও তাহলে -1 ডিভাইড বাই 2, এই মাইনাস কে আগে আনো, তাহলে মাইনাস জেড ই স্কয়ার ডিভাইডেড বাই
মানে জেড স্কোয়ারের সাথে যদি অন গুণ করো জেড স্কোয়ার, আর 2 এর সাথে যদি আর গুণ করো তাহলে 2r, আর এই মাইনাস আগে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই আর, এখন 2r। এখন এই আর এর একটা আমরা আর এর একটা সমীকরণ পেয়েছিলাম কি, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার জেড এম ই স্কোয়ার, এটা পেয়েছিলাম কিনা, এটা পেয়েছিলাম কিনা, সেই মানটা আমরা এখানে বসাবো এখন। তাহলে যদি বসাও তাহলে কি হবে বলো, এখানে বসাই, হ্যাঁ, মাইনাস ছিল মাইনাস থাকবে, আর এই জেড ই স্কোয়ার ছিল থাকবে, আর নিচে 2 ইন্টু আর এর মান কি বসাবো, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার বসানো, ঠিক আছে। এবার এই 2 এর সাথে কিন্তু এই উপরেরটা গুণ, ঠিক আছে, এই 2টা এখানে হয়, আর এই উপরে 2 মানে উপরে 2 এর নিচে মনে হয় একটা 1 আছে, তাহলে 1 এর সাথে এইটা গুণ আর 2 এর সাথে উপরেরটা গুণ, তাহলে করো মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত, 2 এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এবারে এই ভাগটাকে তুমি গুণ দিয়ে উল্টে দিতে পারো, তাহলে গুণ দিয়ে যদি উল্টে দাও তাহলে কি হবে দেখো তো, মাইনাস জেড ই স্কোয়ার ছিল থাকলো, এবার এই ভাগটাকে তুমি কি করবা, গুণ দিয়ে উল্টাবা, এই ভাগটাকে গুণ দিয়ে উল্টাবা যখন, তখন এটা যাবে উপরে, অর্থাৎ 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার এটা যাবে উপরে, আর 2 এন স্কোয়ার এইচ স্কোয়ার এটা আসবে নিচে, তাই আসলো। এবারে দেখো কাটে কি কি, এইটা আর এইটা কাটে, 2 দুগুণে 4, আর কি কিছু কাটে দেখো তো, আর তো কিছু কাটে না। এবারে তাহলে আমাদের রেজাল্ট আসছে কি, দেখো অ্যাকচুয়াল রেজাল্ট আসছে কি, মাইনাস জেড, ঠিক আছে, জেড কয়টা, 2টা, আমরা জেড পরে লিখে আগে সংখ্যাটা লিখি, তাহলে উপরে থাকছে 2, তারপরে থাকছে পাই, এবার জেড আর এই জেড কয়টা জেড হয়, 2টা, মানে জেড স্কোয়ার। ইলেকট্রন আর ইলেকট্রন এখানে 2টা এখানে 2টা, কয়টা হলো, 4টা, মানে E4, আর বাকি থাকছে এম, আর নিচে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এইটা আমরা মোট শক্তি পেলাম, মোট শক্তিকে ইএন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ইএন ছাড়া আমরা ইএন সমান আমরা পেলাম হচ্ছে 2 পাই জেড স্কোয়ার E4m ডিভাইড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে। এবার আমাদের এই জায়গাটুকু লাগবে, তাই এটা মুছে দিচ্ছি। দেখো ইএন সমান কি হবে, আমরা এবার আলাদা করবো, যেগুলো ধ্রুবক সেইগুলো আলাদা, আর যেগুলো ধ্রুবক না সেগুলো আলাদা। তাহলে ধ্রুবক গুলো যদি আলাদা করো তাহলে 2 পাই, তারপরে E4m, এইটা হলো ধ্রুবক, আর নিচে হচ্ছে আমাদের ধ্রুবক হলো এইচ স্কোয়ার, এটা ধ্রুবক, ইন্টু এপাশে ধ্রুবক 9 হচ্ছে জেড স্কোয়ার, আর এপাশে ধ্রুবক 9 হচ্ছে এন স্কোয়ার, এটা আলাদাভাবে লিখে নিলাম, ঠিক আছে। এই ধ্রুবকের একটা মান আছে, সেই ধ্রুব মানটা কত জানো, ধ্রুব মানটা হচ্ছে 2.176 ইন্টু 10⁻⁻18 জুল, ঠিক আছে, এছাড়াও কিন্তু জুল শক্তির, সেই জন্য লিখেছি আমরা 2.17 শক্তির একক কিন্তু জুলই হয়, এবং এস এর এককটা লিখেছি আমরা 2 তাহলে এই যে ধ্রুবকটার মান কি, 2.176 ইন্টু 10⁻⁻18। তাহলে তুমি যদি এইটা মনে না রাখো, এইটা রাখো, তাহলে হয়ে যাচ্ছে, ঠিক আছে, জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। এটা হলো যে কোনো মৌলের ক্ষেত্রে, কি বললাম, এই সূত্রটা অ্যাপ্লাই হবে যে কোনো মৌলের ক্ষেত্রে, যে কোনো মৌলের ক্ষেত্রে, ঠিক আছে। যদি সোডিয়াম বলে তাহলে জেড এর জায়গায় কত দেব, 11, আর যদি প্রথম বলে সোডিয়ামের প্রথম কক্ষপথে মোট শক্তি নির্ণয় করো, তাহলে তোমার কিন্তু এত কিছু করা লাগবে না, বা এই যে এখানে যে মানগুলো আছে, পাই আছে, ই আছে, এম আছে, এইচ আছে, এদের মান আলাদা করে মনে রাখা লাগবে না, বা বসানো লাগবে না, বা ক্যালকুলেটরে চাপাও লাগবে না। তুমি জাস্ট ক্যালকুলেটরে চাপবা 2.176 ইন্টু 10⁻⁻18, এবার এখানে পারমাণবিক সংখ্যাটা দিবা, ডিভাইডেড বাই কত দিবা, এটা হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে এবার যদি আমি শুধুমাত্র হাইড্রোজেনের কথা কল্পনা করি, হাইড্রোজেনের কথা যদি কল্পনা করো তাহলে কি হবে বলতো, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের কথা কল্পনা করো, ফার্স্ট কক্ষপথ। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের কথা যদি কল্পনা করো তাহলে ইএন সমান কি হবে, 2.176 ইন্টু 10⁻⁻18 ইন্টু, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তাহলে জেড এর জায়গায় হবে 1 তার আবার স্কয়ার, নিচে হবে এন এর মানে প্রথম কক্ষপথ, মানে এন এর মান 1 তার স্কয়ার, তার মানে 1 স্কয়ার 1 স্কয়ার 1 এর স্কয়ার করলে 1 হয়,
এটা আমরা একটু এখানে করে দিচ্ছি, 1 এর স্কয়ার করলে 1 হয়, আবার 1 স্কয়ার করলে 1 হয়, তার মানে 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 ই হয়। 1 এর সাথে যদি আবার এইটা গুণ করো তাহলে এটা হবে 2.176 × 10⁻18 জুল। ঠিক আছে, এটা হলো। তার মানে এই ইএন এর যে মানটা পেলে তুমি, ইয়ন এর মানটা, ইয়ন এর মান কিন্তু এটা। ঠিক আছে, যখন আমরা হাইড্রোজেনের একটা ফার্স্ট কক্ষপথের যে শক্তিটা সেটা নির্ণয় করছি, তখন আমাদের এই এন এর মানটা কত, 1, সেই জন্য আমরা লিখেছি E1। তা তুমি যদি দেখো তাহলে দেখবা যে এইটা আর এইটা সেম মান। এই যে ইয়ন এর মানটা যে তুমি পেলে এটা কি সেম মান পেয়েছো, তাই না? তার মানে তুমি এর পরিবর্তে, এখন এর পরিবর্তে ইএন সমান তুমি লিখতে পারো না, এই যে E1, এইটা তো ইয়ন পেয়েছো, ইয়ন ইনটু এই যে 1/n²। 1 কেন লিখলাম? কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে সর্বদা জেড এর মান 1 হবে, তাই। ক্লিয়ার? আর এখানে n² লিখে দিলাম। তো এই ছিল আমাদের আজকের মতো আলোচনা। আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা আরো অনেক বিষয়গুলো পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা বাকি যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা টোটাল 2টা পার্ট নিয়ে আলোচনা করলাম। একটা পার্টে আমরা রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং মনে রাখার কৌশল সহ। আর আজকে আলোচনা করলাম যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, এনতম কক্ষপথে ইলেকট্রনের যে বেগ নির্ণয় এবং এনতম কক্ষপথে ইলেকট্রনের যে মোট শক্তি নির্ণয়, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো তোমাদের এখন দায়িত্ব থাকবে এগুলো একটু প্র্যাকটিস করে নেওয়া। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।